বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে। এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ। দেশের মোট কর্মসংস্থানের 2/3 এই কৃষির ওপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ। আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে। পুষ্টি গুণহীন এ সকল কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাঁস মুরগি পালন, পশুপালন এবং বিভিন্ন কৃষিজ ফসলীয় পণ্য ইত্যাদির অর্গানিক উপায়ে চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করে থাকি। আজ আমরা আছি সাভার উপজেলার আশুলিয়ার বড়বাড়ি পুকুরপাড়ের একটি গরুর খামারে। এখানে আমরা সারাদিন থাকবো এবং কথা বলবো খামারিদের সাথে। তারা কিভাবে এই গরুগুলোর যত্ন করছেন, কি খাওয়াচ্ছেন, তাদের দুধ দহন করছেন কিভাবে, তাদের দুধ দহন করার পদ্ধতি এবং দৈনিক কত লিটার দুধ পাচ্ছেন, এই খামারের যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব। চলুন আমাদের সাথে। যুগের পরিবর্তনের সাথে সাথে কৃষিতে এসেছে ব্যাপক পরিবর্তন। এখন শুধু গ্রামে নয়, শহর অঞ্চলেও বাণিজ্যিকভাবে পালিত হচ্ছে গরু, ছাগল ও হাঁস মুরগি। তেমনি একটি গরুর খামার আতিক অ্যাগ্রো। এখানে প্রায় 100 থেকে 150টি গরু দিয়ে এ খামারটি গড়ে উঠেছে সম্পূর্ণ নিরাপদ উপায়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবার খাইয়ে। এই খামারটি পরিচালনা করার উদ্দেশ্যে খামারি তার 20 বিঘা জমিতে গরুর খাবার উৎপাদন করার জন্য জার্মানি ও দক্ষিণ আফ্রিকা থেকে পুষ্টিমান সমৃদ্ধ ঘাসের বীজ এনে রোপণ করে সেই ঘাস গরুকে খাওয়াচ্ছে। এর পাশাপাশি দেশীয় ধানের খড়, ভুসি খাইয়ে গরুগুলোকে পরিপুষ্ট করে তুলছে। ভাই, এই যে যারা ঘাস কাটছেন, ওনারা কি আপনাদের খামারি? জি, ওনারা আমাদের খামারের স্থায়ী কর্মী। আমরা সারা বছরই এই গাভীর দুধ দহন, ঘাসের উৎপাদন, চাষ, কেটে নিয়ে খাদ্য পরিবেশন, স্থায়ী কর্মী প্রয়োজন হয়। তারা আমাদের এখানে সারা বছরই কাজ করে। আচ্ছা, এই যে এত বড় বড় ঘাস, এগুলো কি জাতের ঘাস? এটা পাংচাং ঘাস। পাংচাং? জি, পাংচাং। এগুলো মূলত দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের দেশে এসেছে, যতটুকু হিস্ট্রি জানি। আচ্ছা, এরপরে আমাদের দেশে বিভিন্ন খামারি মারফত এই ছড়িয়ে গেছে সারা দেশে। এই যে পাংচাং ঘাস, এটা খাওয়ালে কি গরুর দেহের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে? সাধারণত যেগুলো ন্যাচারালি প্রডিউস খাদ্য, যেমন ঘাস, বড় ঘাসই হোক, ছোট ঘাস হোক, যেটাই হোক, এগুলো সাধারণত প্রাণীর দেহে কোনো বিরূপ প্রতিক্রিয়া করে বলে আমাদের জানা নেই। আচ্ছা, কীরকম ভাই খরচ পড়ে এই পাংচাং, জার্মান নেপিয়ার এইসব ঘাসগুলা মানে চাষ করতে বা ছোট থেকে বড় করতে? এগুলো আসলে জমির খরচটা মুখ্য। যদি জমিটা নিজস্ব হয় তাহলে উল্লেখযোগ্য কোনো খরচ নাই। কাটিং 1 টাকা 2 টাকা পিছে কাটিং পাওয়া যায়। আচ্ছা, বিভিন্ন ঘাসের অন্যান্য জমিতে আমরা দেখতে পেয়েছি যে তারা অনেক অত্যাধুনিক মেশিন বা প্রযুক্তি ব্যবহার করে ঘাস কাটার ক্ষেত্রে। তো আপনার এখানে যে কর্মীরা আছেন, মানে আপনারা ম্যানুয়ালি কেন ঘাস কাটাচ্ছেন? ঘাসগুলো কাটার জন্য মেশিন এখন আমাদের হাতে পৌঁছেনি। তবে আমরা ঘাসগুলোকে ছোট ছোট চপিং বলে টুকরা টুকরা করে গরুরকে খাইয়ে দেওয়ার জন্য আমরা মেশিন ভেতরে আছে। আচ্ছা, মানে খাওয়ার উপযোগী যে সাইজ ওটা করে আপনারা ভেতরে এটা মেশিনের সাহায্যে কাটেন, চপিং করেন, চপিং করে এটাকে গরুকে খাওয়ানো হয়। এমনি গরুকে এনে যদি এখানে ছেড়ে দিয়ে খাওয়ানো যায়, এরকম কোনো আছে কি? এরকম আসলে গরুকে ছেড়ে খাওয়ানোর জন্য একটা বিস্তৃত এরিয়া দরকার এবং সেটাকে আবদ্ধ একটা গরু, যাতে বাহিরের পরিবেশ থেকে কোনো জীবাণু, তারপরে কোনো রোগবালাই ছড়িয়ে না যায়, এটা নিশ্চিত করা প্রয়োজন। তো আমাদের ওই ফ্যাসিলিটিটা এখনো করা সম্ভব হয় না, বিধায় আমরা খামার থেকে গরুকে খুব অল্পই বের করি, কম বের করি। ধন্যবাদ ভাই, চলুন আরেকটু ঘুরে দেখি আর কি আছে। চলুন। খামারটিতে প্রায় 45টি মা গাভী রয়েছে। এই গাভীগুলো থেকে প্রতিদিন 500 থেকে 530 লিটার দুধ উৎপাদন হচ্ছে। আর এই দুধ সংগ্রহে আধুনিক কোনো ব্যবস্থা গ্রহণ না করে হাতের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। এই দুধ দিয়ে খামারি নিজস্বভাবে মিষ্টি, দই ও ঘি সহ 100 প্রকারের পণ্য বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে।
মানিক ভাই, আপনি তো এই ফার্মের হচ্ছে একজন রক্ষণাবেক্ষণ কর্তা। তো আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এই ফার্মে মোটামুটি যে কয়টি গাভী আছে সবাই যে কয়টা দুগ্ধবতী গাভী আছে তার থেকে দুধ দহন করা হচ্ছে। তো আপনার এই ফার্মে মোটামুটি কতটি গাভী আছে? মোটামুটি 30টা গাভীন আছে, দোয়াচ্ছি এখন বর্তমান। 30টা গাভী দোয়াচ্ছেন? আরো অনেকগুলো আছে, কয়টা ওগুলো বিয়ে হবে কিছুদিন পর। আমরা দেখলাম যে আপনার এখানে যারা দুধ দহন করছেন তারা হাতের মাধ্যমে দুধ দহন করছেন। এছাড়া আমরা আরো অনেক ফার্মে দেখেছি যে তারা এই দুধ দহন করার জন্য একটা মেশিনারি সিস্টেম প্রয়োগ করেন, মেশিনের মাধ্যমে প্রয়োগ করে। এই দুইটার পার্থক্যটা কি? মেশিনে মনে করেন যে অনেক জায়গায় দোয়ায়, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমরা মনে করেন যে অনেক আগের থেকে আমার ব্যবসা ছাড়া এই হাত দিয়ে গায়ে দোয়াইছে। আমরা সেই হাত দিয়ে দোয়ানে দেখেই আমরাও শিখেছি, অনেকে এখনো এই হাত দিয়ে দোয়াই। আর হাত দিয়ে দোয়াই মনে করেন যে মেশিনে দোয়ালে পারে গরুর বানে সব বানে একরের দুধ থাকে না, হয়তো 3টে বানে দুধ বেশি আছে, একটা বানে দুধ কম, তাহলে মেশিনে দোয়ালে পারে তো একটু সমস্যা হতে পারে। হ্যাঁ যেটা একটু সমস্যা হতে পারে, আর হাত দিয়ে দোয়ালে পারে কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, এই যে আপনার ফার্ম থেকে প্রতিদিন 500 লিটার দুধ পাওয়া যাচ্ছে, তো আসলে মানে গরুকে কি খাওয়ান যে এত খাঁটি বা এত বেশি পরিমাণে দুধ পাওয়া যাচ্ছে? এখানে আমরা সাধারণত সবুজ ঘাস খাওয়াচ্ছি, সবুজ ঘাস, জমির সবুজ ঘাস। তার মানে দর্শক, এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে উনার ফার্মের যে গরুগুলো আছে তাদেরকে অর্গানিক যে খাবারগুলো, সবুজ ঘাস, দানাদার খাদ্য, মানে কোনো ধরনের কেমিক্যাল বা মেডিসিন বা ভাইটামিনস ছাড়া এই অর্গানিক খাবার খাওয়ালে যে গরুর থেকে খাঁটি দুধ পাওয়া সম্ভব, তার এই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আতিফ এগ্রো ফার্ম। খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা ও গরুর রোগবালাই প্রতিরোধে সাভার উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাগণ নিয়মিত খামারটি পরিদর্শন করেন। খামারের গরুগুলোর বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকে, যাতে কোনো ভাইরাস জাতীয় রোগবালাই তাদের আক্রান্ত করতে না পারে। আমাদের লিস্টেড 630টা খামার লিস্টেড আছে, এর বাইরেও ছোট বড় অনেক খামার এখানে রয়েছে এবং এখানে প্রচুর দুধ প্রোডাকশন হয় আমাদের সাভারে। এবং এই সাভারে যারা খামার করে তারা দেখা যাচ্ছে যে অনেকে ঘাস চাষ করে, তারা ঘাস চাষ করার তাদের জমি আছে, এবং অনেকে দেখা যাচ্ছে যে ঘাস কিনেও খাওয়ায়। এবং যেহেতু এখানে জমির অনেক দাম বেশি এবং সবাই সেরকমভাবে জমি নাই তাদের, সেজন্য তারা ঘাস ওইভাবে চাষ করতে পারে না। যারা বড় খামার, যেমন এখানে আমরা আতিফ এগ্রোতে এসেছি, এই আতিফ এগ্রোতে তাদের যথেষ্ট জমি আছে ঘাস চাষ করার জন্য এবং তারা ঘাস চাষ করেন, প্লাস তারা কিছু দানাদার খাদ্যও খাওয়ান এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যত্ন আত্মে অনেক ভালো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইজিনিক ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা খামার যদি আমরা যথেষ্টভাবে হাইজিনিক ব্যবস্থাটা ভালো করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিয়মিত খাবার দেই এবং গাভীগুলোকে আমরা পরিচর্যা করি, তাহলে তার থেকে আমরা ভালো প্রোডাকশন পাবো। প্লাস আমরা যদি নিয়মিত আমাদের যেই খামারে তৈরি বাছুরগুলোকে আমরা যত্ন নেই এবং নিয়মিত ভ্যাকসিন করি, তাহলে তাদের বিভিন্ন রোগ ব্যাধি হবে না। যেমন আমাদের দেশে এখন এফএমডি ভ্যাকসিন বা এফএমডি রোগ আসে, সেটার অ্যাগেনস্ট এফএমডি ভ্যাকসিন দিতে হবে। আমাদের নতুন রোগ হচ্ছে 2019 সাল থেকে হচ্ছে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ। সেটা হলে শরীরে গোটা উঠে এবং ছোট ছোট বাছুরগুলোতে অনেক অস্বাভাবিক রকমের গোটা উঠে এবং তাদের চামড়া খালায় যায় ওখান থেকে রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পর তারা অনেক সময় শ্বাসকষ্ট হয়, মারা যায়। এই জন্য তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। এবং আমরা সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর খামারিদেরকে বিভিন্ন পরামর্শ, সাহায্য সহযোগিতা এবং কোনো রকমের সাপোর্ট যদি চায়, তাহলে আমাদের সাধ্যের মধ্যে যেটা আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং তাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের জন্য আমরা চেষ্টা করি। এবং তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো। খামারটিতে রয়েছে ছোট বাচ্চা গরু। বড় গাভীগুলো বাচ্চা দেওয়ার পর এই বাচ্চাগুলোর মধ্যে যে কটি ষাঁড় গরু হয়, সেগুলোকে খামারি প্রতি বছর কোরবানি ঈদে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। খামারটি দেখাশোনা করার জন্য 10 জন কর্মচারী রয়েছে, যারা সারাক্ষণ গরুগুলো দেখাশোনা করছে। গোসল থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন ও গরুর খাবারের তদারকিও করছে তারা। দর্শক, আমরা এখন আছি আতিফ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী এবং প্রতিষ্ঠাতা ভাইয়ের সাথে। ওনার মুখে শুনবো ওনার পরিকল্পনা এবং উনি কিভাবে এই এত বড় খামারটি গড়ে তুলেছেন, সব কথা তার মুখ থেকে শুনবো। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ভালো আছি ভাইয়া, আপনার এই যে সুবিশাল একটি এগ্রো ফার্ম, তো আপনি শুরুটা করলেন কিভাবে? শুরুটা আসলে হয়েছে আমার শখের বিষয়। শখ করে গরু পালতাম। আমার ব্রিকফিল্ড ছিল, ইটের ভাটা, ওখানে আমি গরু পালতাম।
ওখান থেকে শুরু করে শখ করে একটা দুটা করে করতে করতে এরকম আমার আজকে একটা দিয়ে শুরু, এখন প্রায় 100-র মতো আছে। আপনার এই যে অর্গানিক খাবার যে গরুকে খাওয়াচ্ছেন, এই চিন্তাটা আপনার মাথায় এলো কিভাবে? আসলে আমি যেটা বলতে চাই যে এটা হলো হেলদি দুধ, হেলদি স্বাস্থ্য। আচ্ছা, যে এর জন্য অর্গানিকে গেছি, এর জন্য যে আমার ঘাস আছে, ঘাসে গেলে গরুও ভালো খাবার পাচ্ছে এবং ভালো দুধ হচ্ছে। দুধ থেকে আমরা যে বাই প্রোডাক্ট করি, আতিফ এগ্রো সুইটস অ্যান্ড বেকারি আছে, ভালো মিষ্টি উৎপাদন হয় এবং এই ভালো পণ্যটা আমরা দর্শকের কাছে বা ভোক্তার কাছে আমরা পৌঁছায় দিতে পারি, যেটা আমার জন্য ভালো। আমি যেটা চিন্তা করি যে আমার স্বাস্থ্যের জন্য কি কি দরকার, আমি সুস্থ থাকার জন্য আমি যেন সুস্থভাবে চলতে পারি, আমার কি দরকার, কোনটা ভালো, ঠিক আমি অন্যের জন্য এরকম চিন্তা ভাবনা করছি। কেন আমি ওই লাইনে যাব? আমি বলতে পারি 100 ভাগের ভিতরে 100 ভাগ নিরাপদ খাদ্য, বলতেছি না অর্গানিক 100 ভাগ, তো আমারটা নিরাপদ একটুক বলতে পারি। এর জন্য যে আমি যে এনভায়রনমেন্টে তৈরি করি এবং মানুষের হাতের নাগালে পৌঁছায় দিই, এটার ভিতরে যতটুকু হাইজিনিক করা দরকার এবং আমার দুধ উৎপাদন করতে যাওয়া যতটুকু গরুর খাদ্যের যে ন্যাচারালি যেইভাবে গরুকে তৈরি করা দরকার, এটা আমি করার চেষ্টা করতেছি। সরকারের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু চাওয়া আছে, যে সুবিধা অসুবিধা, যে আপনার এই অ্যাগ্রো ফার্মটাকে আরও সম্প্রসারিত করার জন্য কি কি চাওয়া পাওয়া আপনার আছে বলতে পারেন? আমরা এরকম একটা কিছু চাই যেন খামারিরা বেঁচে থাকতে পারে, কারণ আমি জানি যে আমার দুধ উৎপাদন করতে কত টাকা খরচ হয়, কিন্তু আমরা এতটাই অসহায় যে অন্যে আমার পণ্যের দাম নির্ধারণ করে দেয়, এটি সবচেয়ে কষ্টের। তো সরকার যদি আমাদের এরকম চিলারের ব্যবস্থা করে দেয়, বাই প্রোডাক্ট যারা করতেছে তাদেরকে আরও উৎসাহিত করে, তাদের দিকে যদি সরকার সহযোগিতার হাত বাড়ায় দেয়, তাই আমার মনে হয় যে খামারিরাও বাঁচবে আর সারা দুনিয়ার মানুষ যারা আছে সারা বাংলাদেশে এরাও ভালো কিছু পাবে। বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর সারা দেশব্যাপী হাঁস, মুরগি, গরু, ছাগলের বাণিজ্যিক খামারগুলোর প্রতি কঠোর নজরদারি রাখেন তাদের বিশাল কর্মী বাহিনীর সহায়তায়। এ সকল খামারিদের খামার ব্যবস্থাপনায় নানা পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন। খামারে কোনো ধরনের ভিটামিন বা মোটা তাজাকরণ ঔষধ ব্যবহার যেন না হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এই খামারের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যেভাবে সরকারের পাশাপাশি প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এখানে সার্ভিস দিয়ে থাকি, যেন সর্বশেষে এই খামার থেকে যে প্রোডাক্টটি উৎপন্ন হবে এটি যেন একটি হাইজেনিক এবং নিরাপদ খাদ্য হয়, যার মাধ্যমে আমাদের দেশের ভোক্তারা একটি বিশ্বস্ত মাধ্যম থেকে এটা পেতে পারে। এই কাজে সরকারকে সহযোগী হিসেবে আমরা প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে এসিআই জেনেটিক্স এই ধরনের খামার বাংলাদেশে যত আছে এই ধরনের উদ্যোক্তাদের পাশে আমরা সবসময় আছি এবং আমরা সবাই মিলে নিশ্চিত করব যেন নিরাপদ খাদ্য ভোক্তা পেতে পারে। প্রাকৃতিক উপায়ে খামার গড়ে তুলতে কৃষক বা খামারিদের সচেতনতার পাশাপাশি নানা প্রণোদনা দিয়ে উদ্যোক্তা হতে উৎসাহিত করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এবং সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে, বিশেষ করে তাদের উন্নয়ন, প্রাণীজ পুষ্টির চাহিদা, কর্মসংস্থান, এ কাজে প্রাণী সম্পদ অধিদপ্তর একেবারে মাঠ পর্যায়ের সেই গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কাজে প্রাণী সম্পদ অধিদপ্তর জীবনমান উন্নয়নের সাথে সাথে নিরাপদ প্রাণীজ পুষ্টির যে চাহিদা, এই প্রায় 18 কোটি জনগণের সেই চাহিদা পূরণে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে তার যাত্রা চালিয়ে যাচ্ছে। আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল, এই প্রতিষ্ঠানটি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা, কৃত্রিম প্রজনন সেবা, স্বাস্থ্যসেবা, ভ্যাকসিনেশন কার্যক্রম, কৃমিনাশক বিতরণ, বিভিন্ন প্রকার ঔষধ বিতরণ, সুতরাং এই কার্যক্রমে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর মাঠ পর্যায়ে সমস্ত প্রায় 500টি উপজেলায় এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জীবনী নিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিন্তু এই প্রান্তিক জনগোষ্ঠীর এই যে মাঠ পর্যায়ে যত খামার আছে আমার, তাদের কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করছি। একের সাথে সাথে এর মাধ্যমে যেটা হচ্ছে যে রোগ ব্যাধির প্রকোপটা কমে যাচ্ছে। সুতরাং একটা রোগ ব্যাধি মুক্ত নিরাপদ পোলট্রি কিন্তু আমরা খামারিদেরকে উৎপাদনে সহযোগিতা করছি। আমরা যদি একটু প্রান্তিক থেকে যেটা একটু কমার্শিয়াল দিকে আসি, কমার্শিয়াল আপনারা জানেন বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে যে পোলট্রি উৎপাদন হচ্ছে সেই কাজে কিন্তু
প্রাণী সম্পদ অধিদপ্তর, বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা বিশাল একটা অগ্রণী ভূমিকা রাখছে। এই বাণিজ্যিক খামারে আপনারা জানেন যে এই খামার পরিচালনায় একটা বড় অংশ খাদ্য খরচ, এবং এই খাদ্যের একটা কিন্তু বিরাট অংশ আসে বিদেশ থেকে। ফিড ইনগ্রেডিয়েন্ট, খাদ্য যে মূল কিছু ইনগ্রেডিয়েন্ট, একটা বড় অংশ কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই আমদানি কাজে কিন্তু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমাদের যে আমদানি নীতি আদেশ আছে সেখানে কিন্তু এই যে এই খাদ্য ইনগ্রেডিয়েন্টের আমরা কিন্তু শুল্ক, অনেকগুলো আইটেমের শুল্ক মওকুফ করা হয়েছে, যাতে আমার খামারিরা একটু মূল্য কম প্রাইসে তাদের খাদ্য ইনগ্রেডিয়েন্ট মূল আমদানি করতে পারে এবং তার খামার ভালোভাবে পরিচালনা করতে পারে। সুতরাং এই জায়গাটায় কিন্তু আমরা সরকারের একটা সরাসরি ইনভলভমেন্ট রেখেছি। প্রাণী সম্পদ সেক্টরের মানে ফুড প্রডিউসিং অ্যানিম্যাল নিয়ে, যেটা আসলে মানুষের জন্য খাদ্যের যোগান নিয়ে, পোলট্রি শিল্প, ডেইরি শিল্প এবং মাংস, যদি বলি ডিম, দুধ, সুতরাং এই সকল পণ্যের গুণগত মান নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর এখন মাঠ পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে সব পর্যায়ে কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করে চলেছে। এবং আমরা এই জনগণকে নিরাপদ প্রাণীজ পুষ্টি সরবরাহে অঙ্গীকারবদ্ধ, এবং আমরা বিশ্বাস করি যে সেই সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে আরও সুন্দরভাবে নিরাপদ প্রাণীজ পুষ্টি সরবরাহ দিতে পারবো, আমি এটা বিশ্বাস করি। দেশের সাধারণ জনগণের প্রোটিন ও আমিষের চাহিদা পূরণে নিরাপদ খাদ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমকে বেগবান করতে বিভাগীয়ভাবে গরু খামারি ও পোল্ট্রি খামারিদের নানাভাবে উৎসাহ দিচ্ছেন। নিরাপদ প্রোটিন উৎপাদনে প্রাকৃতিকভাবে খামার ব্যবস্থাপনায় খামারিদের উৎসাহী করতে বিভাগীয় পর্যায় থেকে নানা প্রণোদনা, প্রশিক্ষণ, পরামর্শ দিয়ে দেশে সঠিক গুণগত মান, পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ভোজ্য খাবার উৎপাদনে সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আসলে আমাদের চ্যালেঞ্জগুলো তো বেড়ে যাচ্ছে। কৃষি ভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, এবং যে কৃষি ভূমিগুলো আছে নানা কারণে সেগুলোতে সারসহ কীটনাশক সেগুলোর যথেচ্ছ ব্যবহার, এগুলোর কারণে আমাদের উৎপাদিত ফসলের অনেকগুলোর ক্ষেত্রেই খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন। সেগুলোর কিছু কিছু আছে যেগুলো আমরা জানি, কিছু বিষয় আছে আমাদের নলেজেরও বাইরে। তো এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ ঘটাতে এবং এই খাদ্য নিরাপত্তার বিষয়টার ক্ষেত্রে উন্নতি করার ক্ষেত্রে আমাদের অর্গানিক খাদ্যের প্রচার প্রসার এবং উৎপাদন বৃদ্ধির আসলে কোনো বিকল্প নেই। এখনও আমরা আসলে এই বিষয়টার ক্ষেত্রে সচেতনতার সেই মাত্রায় আমরা পৌঁছতে পারিনি। আমাদের নজর এখনও থাকে হচ্ছে কিভাবে আমাদের খাদ্য ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, কিন্তু এর মধ্য দিয়ে যে খাদ্যটা আমরা গ্রহণ করছি সেটা আমার দেহের জন্য কতটুকু উপকার বা অপকার বয়ে আনছে, এই সচেতনতা কিন্তু সেই মাত্রা আমরা ডেভেলপ করতে পারিনি। সুতরাং আমি বলবো যে অর্গানিক খাদ্য উৎপাদনের বিষয় এবং অর্গানিক খাদ্য গ্রহণের উপকারিতার বিষয়ে আমাদের প্রচারণা খুব বেশি জরুরি। একই সাথে আমরা যদি অর্গানিক খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন জেলা উপজেলায় মডেল ডেভেলপ করতে পারি এবং সেক্ষেত্রে কৃষকদেরকে এই কাজের মধ্যে সরাসরি সম্পৃক্ত করতে পারি, আমার মনে হয় এটা আরও ফলপ্রসূ হবে। সেক্ষেত্রে ঢাকার জেলা প্রশাসক হিসেবে আমরা এবং আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট, আমাদের আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আমরা এই বিষয়ে সমন্বিতভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি এবং কৃষকদের মধ্যেও অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করা, প্রয়োজন বোধে ভূমিহীন কৃষকদেরকে তাদেরকে প্রয়োজনীয় পরিমাণ ভূমি বরাদ্দ দেওয়া থেকে শুরু করে সার বীজ সহ সামগ্রিক বিষয়টা সহযোগিতা করার ক্ষেত্রে অর্গানিক সার এবং স্বাস্থ্যসম্মত নিরাপদ বীজ সরবরাহ, এগুলোর ক্ষেত্রে আমাদের যত ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে আমরা এই বিষয়ে কাজ অব্যাহত রাখব। পাশাপাশি যারা এই বিষয়ে ইতিমধ্যে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছেন কিংবা কাজ করেছেন তাদের দিয়ে আসলে প্রশিক্ষণেরও প্রয়োজনীয়তার অপরিসীম গুরুত্ব রয়েছে, কারণ এই জিনিসটা পুরোপুরি আমাদেরকে জানতে হবে এবং সে জেনে এটা চাষাবাদ করতে হবে। সুতরাং আমার মনে হয় যে এই কৃষকদের মধ্যে এটার জ্ঞানের বিস্তার ঘটানোর জন্য তাদেরকে আসলে সহজভাবে আমাদেরকে একটু মাঠে এবং হাতে কলমে প্রশিক্ষণ দেওয়াও প্রয়োজন। আমরা প্রয়োজনে এই ধরনের কোনো উদ্যোগ নিয়ে যদি কেউ এগিয়ে আসে
আমরা তাদেরকে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও আমরা তাদেরকে সহায়তা করার জন্য আমরা চেষ্টা করব। দর্শক, আজ আমরা সারাদিন ছিলাম সাভার উপজেলার আশুলিয়ার বড়বাড়ি পুকুরপাড় গ্রামের একটি গরুর খামারে এবং এখানে দেখলাম আমরা গরু লালন পালন থেকে শুরু করে যাবতীয় পদ্ধতি অর্গানিক বা প্রাকৃতিক উপায় করা হচ্ছে এবং আপনারা জেনে অবাক হলেন যে এই পদ্ধতিতে গরু লালন পালন করে খামারিরা যথেষ্ট লাভবান হচ্ছেন। দর্শক, আপনাদের যদি প্রাকৃতিক বা অর্গানিক পদ্ধতিতে কিভাবে গরু লালন পালন করা হয় এই সম্পর্কে যদি জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সঙ্গে থাকুন।